আজকে আমরা বাংলা ব্যাকরণের নবম শ্রেণীর ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এই অধ্যায়ের চতুর্থ পর্যায়ে ব্যঞ্জন ধ্বনিতে চলে এসেছি। আজকে ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা হবে। ব্যঞ্জন শব্দের আভিধানিক অর্থ স্বরহীন বা স্বর বিযুক্ত ধ্বনি। স্বর মানে হচ্ছে স্বরবর্ণ, স্বরহীন বা স্বর বিযুক্ত ধ্বনি। ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু শ্বাসযন্ত্রে বা মুখবিবরের কোনো অংশে বাধা পেলে বা বাধা পেয়ে মুহূর্তখানেক পুরোপুরি আটকে গেলে কিংবা বেরিয়ে আসতে গিয়ে সংকীর্ণ পথে ঘর্ষণজনিত ধ্বনি সৃষ্টি হলে বা মুখ দিয়ে বেরোতে গিয়ে সোজা পথ না পেয়ে পাশ দিয়ে যাতায়াত করলে কিংবা স্বরযন্ত্রের ঊর্ধ্বস্থ কোনো বাকযন্ত্রকে কাঁপিয়ে দিয়ে যায় তাহলে তা ব্যঞ্জন ধ্বনি। তার মানে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু যখন বেরোয় তখন একটা বাধা সৃষ্টি হবে। খুব সহজে আমরা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে পারি না। একটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের শ্বাসবায়ু যখন বেরিয়ে আসে শ্বাসযন্ত্রে এবং বিভিন্ন জায়গায় বাধা পায়, পাওয়ার পরে আমাদের যখন বাকযন্ত্রকে কাঁপিয়ে তোলে তখন উচ্চারিত হয় যে ধ্বনি, সেটা ব্যঞ্জন ধ্বনি। বাংলা মান্যচলিতে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা মাত্র 30টি। ভালো করে মনে রাখবে, মান্যচলিতে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা মাত্র 30টি, যদিও বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40। তার মানে বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40 হলেও মান্যচলিতে আমরা ব্যঞ্জন ধ্বনি ব্যবহার করি 30টি। এই মান্যচলিতে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনিগুলি কি কি? ক, খ, গ, ঘ, উঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, র, ল, তালবেশ্য, দন্তেশ্ব, হ। মান্যচলিতে এই 30টা ব্যঞ্জন আমরা পেয়ে থাকি। এবার চলে আসছি উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনিকে দুভাগে ভাগ করা যায়। ঠিক যেভাবে আমরা স্বরধ্বনিকে ভাগ করেছিলাম উচ্চারণের স্থান অনুযায়ী, ব্যঞ্জন ধ্বনিতেও একইভাবেই আমরা উচ্চারণের স্থান এবং রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে দুভাগে ভাগ করে নেব। 1, উচ্চারণের স্থান অনুযায়ী, 2, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। তাহলে ব্যঞ্জন ধ্বনিকে দুভাগে ভাগ করা হবে, প্রথমত উচ্চারণের স্থান অনুযায়ী আর দ্বিতীয়ত উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। দুটি ভাগের প্রতিটিকে আবার কয়েকটি উপভাগে ভাগ করে বর্গীকরণ বা শ্রেণীকরণ করা যায়, অর্থাৎ বর্গে ভাগ করা হয়। আমরা জানি ক, চ, ট, ত, প এইগুলো বর্গ আছে। বর্গ শব্দের অর্থ শ্রেণী, অর্থাৎ বর্ণগুলো এক একটা শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ দেখা যাক। ঠিক স্বরধ্বনির মতন করেই ব্যঞ্জন ধ্বনিতেও একটা চার্ট করা আছে। এই চার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চার্টটা ধরেই আমরা এগোবো বিভিন্ন ব্যাখ্যায়। ব্যঞ্জনধ্বনি ক, খ, গ, ঘ, যার উচ্চারণ স্থান হলো কণ্ঠ
ও জিহ্বামূল। আর উচ্চারণ স্থান অনুযায়ী বর্গীকরণ ও ধ্বনির নাম হয়েছে কণ্ঠ ব্যঞ্জন। যেহেতু কণ্ঠে উচ্চারণ, এর নাম হয়েছে কণ্ঠ ব্যঞ্জন। তারপর চ, ছ, বর্গীয় জ, ঝ, তালব্য শ। তালু ও জিহ্বার সম্মুখ, এই হলো উচ্চারণ স্থান। তালু আর জিহ্বার সম্মুখে এই বর্ণগুলি উচ্চারিত হয়। এর নাম দেওয়া হয়েছে তালব্য ব্যঞ্জন। উচ্চারণ স্থান অনুযায়ী বর্গীকরণ এবং ধ্বনির নাম হয়েছে তালব্য ব্যঞ্জন। ট, ঠ, ড, ঢ, ডয়বিন্দুর, ঢয়বিন্দুর। এর উচ্চারণ স্থান হল মূর্ধা ও উল্টানো জিহ্বাগ্র। তাই এটার উচ্চারণ স্থান অনুযায়ী বর্গীকরণ ও ধ্বনির নাম হয়েছে মূর্ধন্য ব্যঞ্জন। পরে চলে আসছি ত, থ, দ, ধ, ল, দন্তস্ব। দন্ত ও জিহ্বাগ্র দন্তব্যঞ্জন। তার মানে এর উচ্চারণ স্থান হচ্ছে দন্ত ও জিহ্বাগ্র, আর এই উচ্চারণ স্থান অনুযায়ী এর নামকরণ হয়েছে দন্ত ব্যঞ্জন। এরপরে ব্যঞ্জন ধ্বনি আসছে দন্তেন্ন, র, ল, দন্তস্ব। এর উচ্চারণ স্থান হলো দন্তমূল ও জিহ্বাগ্র। যেহেতু দন্তমূলে উচ্চারণ, তাই এগুলোকে বলা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। নেক্সট প, ফ, ব, ভ, ম। ওষ্ঠ মানে ওপরের ঠোঁট ও অধর মানে নিচের ঠোঁট, এর মাধ্যমে এই বর্ণগুলো উচ্চারিত হয়, তাই এগুলোকে বলা হচ্ছে কি ওষ্ঠ ব্যঞ্জন। হ, হ এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠনালী, তাই এটিকে বলা হয়, হকে বলা হয় কণ্ঠনালীয় ব্যঞ্জন। উঙ্, ইঙ্, মূর্ধন্য, দন্তন্য, দন্তস্ব, এই সবগুলোর উচ্চারণ নাসিকা, তাই এগুলোকে উচ্চারণ স্থান অনুযায়ী নামকরণ করা হয়েছে নাসিক্য বা অনুনাসিক। এবারে চলে আসছে, এই ছবিটা দেখবে, এই ছবিটা বুঝতে সুবিধে হবে যে কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠ থেকে উচ্চারিত ক, খ, গ, ঘ। তালু এইখানে দেখাচ্ছে তালব্য ব্যঞ্জন চ, ছ, বর্গীয় জ, ঝ, তালব্য শ। মূর্ধা এইখানে দেখাচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন ট, ঠ, ড, ঢ, ডয়বিন্দুর, ঢয়বিন্দুর। দন্ত ব্যঞ্জন দন্ত এইখানে ত, থ, দ, ধ, ল, দন্তেস্ব। ওষ্ঠ অধর ওষ্ঠ ব্যঞ্জন প, ফ, ব, ভ, ম। নাসিক্য যেটা নাসিক্য ধ্বনি উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তন্য, দন্তস্ব। এইবার ভাগগুলো সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমে আসছে কণ্ঠ ব্যঞ্জন। কোনগুলো? ক, খ, গ, ঘ, এগুলোকে বলা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। কেন? জিহ্বামূলের পিছন দিক স্ফীত হয়ে কণ্ঠের দ্বার, দ্বার মানে দরজা, কণ্ঠের যে দরজাটা, বা কোমল তালুর প্রান্ত তথা আলজিভের কাছাকাছি শ্বাসবায়ু নির্গমনে বাধা দেওয়ার কারণে এই ব্যঞ্জনগুলি উচ্চারিত হয়। সেই জন্য এই ব্যঞ্জনগুলিকে বলা হয় কণ্ঠ ব্যঞ্জন। এই জায়গাটা একটু দেখে নাও, যাদের বই আছে ছবিতে দেখানো আছে। এরপরে চলে আসছি খ, তালব্য ব্যঞ্জন। কি কি? চ, ছ, বর্গীয় জ, ঝ, তালব্য শ, এগুলোকে বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন। এই যে তালুতে অ্যারো চিহ্ন দেওয়া আছে। জিহ্বার অগ্রভাগ তালুর সম্মুখ ভাগ বা শক্ত তালুতে শ্বাসবায়ু নির্গমনে বাধা দেওয়ায় তালব্য ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়। নেক্সট পরে আসছে মূর্ধন্য ব্যঞ্জন। সেগুলো কোনগুলো? ট, ঠ, ড, ঢ, ডয়বিন্দুর, ঢয়বিন্দুর।
অনেকে ডয়ে শূন্য র বলো, ঢয়ে শূন্য র বলো, শূন্য কিন্তু নয়, এটা ডয়ের নিচে বিন্দু, ঢয়ের নিচে বিন্দু, শূন্যর মাঝখানটা ফাঁকা থাকে। আমাদের উচ্চারণ করতে হবে ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। মূর্ধন্য ব্যঞ্জন হলো ট, ঠ, ড, ঢ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, র। মূর্ধন্য ব্যঞ্জন এইগুলো। জিহ্বার সম্মুখ প্রান্ত, এখানে দেখবে ছবিতে, জিহ্বার সম্মুখ প্রান্ত বা জিহ্বার শিখর শক্ত তালুতে শ্বাসবায়ু নির্গমনে বাধা দেওয়ায় মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়। মূর্ধন্য দন্তেন্নয়ের মতো উচ্চারিত হওয়ায় মান্যচলিতে মূর্ধন্য ধ্বনি অপ্রয়োজনীয়, সেজন্য ব্যঞ্জন ধ্বনির তালিকাভুক্ত হয়নি। মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির তালিকাভুক্ত হয়নি, এর কারণটা এইটা আলাদা করে হাইলাইট করেছি। এই জায়গাগুলো যেগুলো দেখালাম সেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে। তারপর চলে আসছি দন্ত ব্যঞ্জন। এইখানে আছে দন্ত ব্যঞ্জন, ত, থ, দ, ধ, ল, দন্তেশ্বর, এইগুলো হলো দন্ত ব্যঞ্জন। জিহ্বার সম্মুখ প্রান্ত বা জিহ্বার শিখর ওপরের দন্ত পংক্তিতে শ্বাসবায়ু নির্গমনে বাধা দেওয়ায় দন্ত ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারিত হয়। তার মানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হয়ে তবে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হয়। ওষ্ঠ ব্যঞ্জন, ওষ্ঠ ব্যঞ্জন প, ফ, ব, ভ, ম, ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ আর অধর এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে। নিচের ঠোঁট দিয়ে ওপরের ঠোঁটে শ্বাসবায়ু নির্গমনে ব্যাঘাত ঘটালে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়। সর্বশেষ কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীয় ব্যঞ্জন এখানে হ কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীর মধ্যে শ্বাসবায়ু ব্যাহত হয়ে হ ধ্বনির উদ্ভব হয়। এই হটা হলো কণ্ঠনালীয়, সেজন্য বলা হয় কণ্ঠনালীয় ব্যঞ্জন, যেটা কণ্ঠনালীর মধ্যেই শ্বাসবায়ু ব্যাহত হয়ে হ এর উচ্চারণ হয় বলে হকে বলা হয় কণ্ঠনালীয় ব্যঞ্জন। এরপরে চলে আসছি উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কি আছে? অঘোষ ও সঘোষ ধ্বনি। এই যেগুলো বলছি সেগুলো কিন্তু সব এক নাম্বারের সংজ্ঞা আসতে পারে, উদাহরণ আসতে পারে, যে কোনোভাবে এমসিকিউ আসতে পারে। একের প্রশ্ন, এক নাম্বার এমসিকিউ বা এসিকিউ। অঘোষ ও সঘোষ ধ্বনি। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি উচ্চারণের সময় ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রের কম্পনের সুর মেশে না। কম্পনের সুর না মিশলে তাকে অঘোষ ধ্বনি বলে। যেমন এই যে বর্গের প্রথম ধ্বনি আর বর্গের দ্বিতীয় ধ্বনি ক, চ, ট, ত, প, এগুলো হলো বর্গের প্রথম ধ্বনি, আর বর্গের দ্বিতীয় ধ্বনি হলো খ, ছ, ঠ, থ, ফ। এগুলো উচ্চারণের সময় ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রের কম্পনের সুর মেশে না, তাই এগুলোকে বলা হচ্ছে অঘোষ ধ্বনি। আর বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রের কম্পনের সুর মেশে, আর সেই জন্য সেগুলোকে বলা হয় সঘোষ ধ্বনি। কোনগুলো? তৃতীয় বর্গের তৃতীয় ধ্বনি, বর্গের তৃতীয় ধ্বনি গ, বর্গীর জ, ড, দ, ব। বর্গের চতুর্থ ধ্বনি ঘ, ঝ, ঢ, ধ, ভ। বর্গের পঞ্চম ধ্বনি উঙ, দন্তন্য, ম। তিনটে, এই দুটো দেয়নি। এইগুলো বলছে সঘোষ ধ্বনি। কেন না? বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রের কম্পনের সুর মিশলে হয় সঘোষ ধ্বনি। এরপরে আবার এখান থেকে চার্টে দেখানো আছে, দেখো অল্প প্রাণ এবং মহাপ্রাণ।
মহাপ্রাণ ও অল্পপ্রাণ ধ্বনি তাহলে কি? প্রথমেই বলছে প্রাণ কি না, শ্বাসবায়ুকে প্রাণ বলা হয়। এইবারে আসছে যে কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালী কুঞ্চিত হলে স্বরতন্ত্রী দুটির মাঝে স্বরপথে বাধার সৃষ্টি হয়, ফলে মূল ধ্বনির সঙ্গে একটি মহাপ্রাণ হ ধ্বনি মিশে যায়, তখন মূল ধ্বনিটি হয় মহাপ্রাণ ধ্বনি। কিরকম উদাহরণ? মূলধ্বনি ক উচ্চারণে মহাপ্রাণ হ ধ্বনি মিশলে ক যোগ হ হয়ে হয় খ। খ উচ্চারণের সময় যেন একটা হয়ের উচ্চারণ ভেতর থেকে হচ্ছে, খ হলো মহাপ্রাণ ধ্বনি। আর অল্পপ্রাণ ধ্বনি কি তাহলে? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালী অল্প কুঞ্চিত হওয়ায় স্বর পথে বাধাহীন শ্বাসবায়ু নির্গমন হয় ও বাধাপ্রাপ্ত হ ধ্বনি যোগ হয় না, তা হলো অল্পপ্রাণ। যেমন ক, গ, চ, বর্গীয় জ ইত্যাদি, এইগুলো হলো অল্পপ্রাণ ধ্বনি। এইটা খুব মনে রাখা দরকার ছোট প্রশ্নের জন্য। অল্পপ্রাণ ধ্বনি হ ধ্বনি যোগে মহাপ্রাণ ধ্বনি হলে তাকে বলা হয় পিনায়ন। যেমন ক যোগ হ হয়ে হলো খ, শাক থেকে হয়ে যায় শাক। আর মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়ে উচ্চারিত হলে ক্ষীণায়ন হয়। যেমন চোখ থেকে হলো চোখ। আবার বলছি, মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়ে উচ্চারিত হলে ক্ষীণায়ন হয়। যেমন চোখ, খ থেকে ক হচ্ছে চোখ, ক্ষীণায়ন ঘটল। আর অঘোষ ধ্বনির বদলে ঘোষ ধ্বনি হলে ঘোষীভবন হয়। অঘোষ ধ্বনির বদলে যদি ঘোষ ধ্বনি হয় তাহলে ঘোষীভবন হয়। যেমন কাক থেকে কাক, ক থেকে গ হয়ে গেল, এখানে অঘোষ ধ্বনির বদলে ঘোষ ধ্বনি হলো বলে এখানে ঘোষীভবন হলো। ঘোষ ধ্বনি বদলে গিয়ে অঘোষ ধ্বনি হলে অঘোষীভবন হয়। এই দুটো খুব আসে, ঘোষীভবন আর অঘোষীভবন কি? ঘোষ ধ্বনি বদলে গিয়ে অঘোষ ধ্বনি হলে অঘোষীভবন হয়। যেমন রাগ, তার থেকে রাগ, রাগ করো না, ক, গটা হয়ে গেল ক, রাগ। এরপরে চলে আসছি দ্বি ব্যঞ্জন ধ্বনি। সেটা কি? একটি মাত্র ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের জন্য যে প্রযত্নের প্রয়োজন, তার মধ্যে দুটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হলে তাকে দ্বিব্যঞ্জন ধ্বনি বলা হয়। মহাপ্রাণ ধ্বনিগুলিকে দ্বিব্যঞ্জন ধ্বনি বলা হয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। মহাপ্রাণ ধ্বনিগুলিকে দ্বিব্যঞ্জন ধ্বনি বলা হয়। মানে একটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের জন্য যে প্রযত্নের প্রয়োজন, তার মধ্যে দুটো ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়ে যায়, তাকে বলছে দ্বিব্যঞ্জন ধ্বনি, এবং মহাপ্রাণ ধ্বনিগুলোকে বলা হয় দ্বিব্যঞ্জন ধ্বনি। নেক্সট, স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি। যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ুর বহির্গমন পথ কম বেশি বাধাপ্রাপ্ত হয়, সেগুলিকে বলা হয় স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি। যেমন ক, খ, গ, ঘ, ঙ, আরও আছে, 5টা মনে রাখলেই হবে। এরপরে আসছে ঘৃষ্ট ধ্বনি বা ঘর্ষিত ধ্বনি। যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ুর বহির্গমন পথ প্রথমে রুদ্ধ হয়ে তারপরে সামান্য মুক্ত হয় এবং ঘর্ষণের মতো হয়ে শ্বাসবায়ু বহির্গত হয়, সেই রকম ঘর্ষিত ব্যঞ্জন ধ্বনির নাম ঘৃষ্ট ধ্বনি বা ঘর্ষিত ধ্বনি। অর্থাৎ সামান্য প্রথমে রুদ্ধ,
তারপরে মুক্ত হচ্ছে, যেন ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হয়ে শ্বাসবায়ুটা বেরিয়ে আসছে, তাই তার নাম ঘর্ষিত ধ্বনি বা ঘৃষ্ট ধ্বনি। সেগুলো কোনগুলো? চ, ছ, বর্গীয় জ, ঝ। নেক্সট উঙ, ঊষ্মধ্বনি। যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখবিবর সংকীর্ণ হয়ে তার মাঝ দিয়ে শ্বাসবায়ু শীষ দেওয়ার মতো হয়ে নির্গত হয় তাকে বলা হয় ঊষ্মধ্বনি। যেমন তালবেশ্য, দন্তেশ্ব, হ। মূর্ধন্য ষয়ের উচ্চারণ বাংলায় আলাদা করে হয় না। এই তালবেশ্য দন্তেশ্ব উচ্চারণের সময় শীষ দেওয়ার মতো ধ্বনির উৎপত্তি হয় বলে এদের শীষ ধ্বনিও বলা হয়। তাহলে শীষ ধ্বনি কোনগুলো? তালবেশ্য, দন্তস্ব। নেক্সট চ, অর্ধস্বর ও তরল স্বর কি? যদি হস্যই হস্যৌ উচ্চারণের সময় জিহ্বার সম্মুখ ভাগ ওপরে উঠে শ্বাসবায়ু বহির্গমনের পথ কিছুটা অবরোধ করে এবং ধ্বনি ঈষৎ ঊষ্ম হয়, তাহলে তা অর্ধস্বরে পরিণত হয়। যেমন ই, ও, এখানে হচ্ছে অর্ধস্বর। র, ল হলো তরল স্বর। রয়ের উচ্চারণ করতে জিহ্বাগ্র কম্পিত হয়, সেজন্য র কম্পনজাত বা রণিত ধ্বনি। এগুলো এসএকিউতে দিতে পারে। কম্পনজাত বা রণিত ধ্বনি কি? র। কেন না রয়ের উচ্চারণ করতে জিহ্বাগ্র কম্পিত হয়। ল উচ্চারণের সময় জিভের দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, সেজন্য লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। যেহেতু জিভের দুপাশ দিয়ে ল উচ্চারণের সময় বাতাস বেরিয়ে যায়, বাতাসটা পাশ দিয়ে বেরোয় বলে বলা হচ্ছে লকে পার্শ্বিক ধ্বনি। তারণজাত ধ্বনি। যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সময় জিহ্বা মূর্ধাকে তাড়িত করে তাকে তারণজাত ধ্বনি বলা হয়। জিহ্বা মূর্ধাকে তাড়িত করে। কিরকম? কোনগুলো তাহলে তারণজাত ধ্বনি? ডয়বিন্দু র, ঢয়বিন্দু র। নাসিক্য ধ্বনি। যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে ধ্বনিবাহী বায়ু মুখ দিয়ে নির্গত না হয়ে নাক দিয়ে নির্গত হয় তাকে বলা হয় নাসিক্য ধ্বনি। মুখ দিয়ে বেরোয় না, নাক লাগানো হচ্ছে, একে বলা হয় নাসিক্য ধ্বনি। যেমন উঙ, দন্তন্য, ম। আশ্রয়ভাগী বর্ণ, এটাও আসে। কাকে বলে না অনুস্বার, অনুস্বার ও বিসর্গ। বিসর্গ অন্য বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয়, সেজন্য এরা আশ্রয়ভাগী বর্ণ, অর্থাৎ কারোর সঙ্গে বসে, একা একা উচ্চারণ হতে পারে না, তাই এদেরকে বলা হয় আশ্রয়ভাগী বর্ণ। স্বর ও ব্যঞ্জনের সঙ্গে যোগ না থাকায় এদের অযোগবাহ বর্ণ বলা হয়। তাহলে অযোগবাহ বর্ণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন দুটো? অনুস্বার আর বিসর্গ। যেহেতু স্বর আর ব্যঞ্জনের সঙ্গে কোনো যোগ নেই, কাউকে আশ্রয় করে এরা তবে উচ্চারিত হয়, তাই এদেরকে বলা হচ্ছে অযোগবাহ বর্ণ। এই পর্যন্ত আজকে পড়ানো হলো।